একটা সম্পর্ক সময়ের সাথে সাথে কেন এমনভাবে খেয়ে হারিয়ে ফেলে? কারণটা কি শুধুই দুজনের বোঝাপড়ার অভাব, নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তত্ত্ব কাজ করে? চলুন, আজ আমরা এমনই একটা পর্যবেক্ষণের গভীরে যাব, যা আমাদের চিন্তার জগৎকে হয়তো একটু হলেও নাড়িয়ে দেবে। আলোচনার শুরুতেই একটা বেশ চমকে দেওয়ার মতো তথ্য বলা হচ্ছে, যেসব মেয়েদের বিয়েটা খুব অল্প বয়সে, মানে ধরুন ১৬ থেকে ১৯ বছরের মধ্যে হয়, তাদের মধ্যেই নাকি ৩৮ থেকে ৪৫ বছর বয়সে এসে অন্য সম্পর্কে জড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু, একটা বড় রহস্য। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? ঠিক কী কারণে এমনটা ঘটে? এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? চলুন, এই পুরো আলোচনায় আমরা এই কেনর উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করি। এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে একদম শুরুতে, সেই কেড়ে নেওয়া কৈশোরে। একবার শুধু দুটো জীবনের ছবি পাশাপাশি কল্পনা করুন। একদিকে থাকার কথা ছিল কি ইউনিভার্সিটির জীবন, বন্ধুদের সাথে তুমুল আড্ডা, প্রেম ভালোবাসা, সিনেমা দেখা, শপিং, নিজেকে খুঁজে পাওয়ার সেই অসাধারণ সময়টা। আর তার বদলে বাস্তবে কি জুটল? বাচ্চার ডায়াপার বদলানো, ঘরদোর পরিষ্কার করা, বাচ্চার কান্নার জন্য নির্ঘুম রাত কাটানো, রান্নাবান্নার মতো হাজারটা কাজ, আর সবশেষে স্বামীর সেই ৭০ সেকেন্ডের ঝড়। কৈশোরের সেই রঙিন স্বপ্নগুলো ঠিক এভাবেই সংসারের চাপে পিষে যায়। আর এই চাপের সাথে যখন শ্বশুরবাড়ির মতো একটা জটিল পারিবারিক ব্যবস্থা যোগ হয়, তখন তো আর কথাই নেই। জীবনটা তখন সত্যিই একটা ছেঁড়া কাপড়ের মতো হয়ে যায়, বিবর্ণ, দুর্বল, জীর্ণ। তো সংসার তো হলো, কিন্তু ভালোবাসা, সম্পর্কের আবেগ, সেটার কি হলো? এখানেই আসছে আমাদের গল্পের দ্বিতীয় ভাগ, একটি প্রেমহীন সহ্য। এই ধরনের বিয়েগুলোর মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য প্রায়ই দেখা যায়। যেমন, স্বামী স্ত্রীর মধ্যে বয়সের একটা বিশাল ফারাক থাকে, আবেগের কোনো মিল থাকে না, দুজনের চিন্তাভাবনার জগৎটা হয় একেবারেই আলাদা। মানে কথা বলার মতো কোনো রসায়নই তৈরি হয় না, প্রেম বা মিষ্টি সম্পর্কের তো কোনো প্রশ্নই ওঠে না। মনে হয় যেন দুটো আলাদা পৃথিবীর দুটো মানুষ একসাথে থাকতে বাধ্য হচ্ছে। আর সেই সম্পর্কের স্বামী, তাকে বর্ণনা করা হচ্ছে লোহা লক্করের মতো। ভাবা যায়? মানে কোনো আবেগ নেই, অনুভূতি নেই, শুধু একটা কঠিন যান্ত্রিক উপস্থিতি। তাহলে এই সম্পর্কের ঘনিষ্ঠতা বলতে কি বোঝায়? সেটাও হয়ে দাঁড়ায় এক যান্ত্রিক প্রক্রিয়া। স্লাইডের কথাগুলোই হয়তো সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে ব্যাপারটা। বিছানায় আসো আর জয় করো। এখানে ভালোবাসা বা আবেগের কোনো জায়গাই নেই, এটা শুধুই একটা প্রয়োজন মেটানোর অধ্যায়, আর কিচ্ছু না। কিন্তু সময় তো আর এক জায়গায় স্থির থাকে না, তাই না? দেখতে দেখতে প্রায় ২০টা বছর কেটে যায়, আর ৪০ বছর বয়সে এসে জীবনের খেলার নিয়মটা যেন হঠাৎই করেই পাল্টাতে শুরু করে। এই টাইমলাইনটা একবার দেখুন, পুরো জীবনটাই যেন একটা রুটিনের মধ্যে বাঁধা। ১৮ বছরে বিয়ে আর মা হওয়া, তারপর প্রায় ৩৫ বছর বয়স পর্যন্ত সন্তানদের বড় করার পেছনেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা চলে যায়। কিন্তু ৪০-এ এসে জীবনে প্রথমবারের মতো একটা বদল আসে। নিজের জন্য একটু শ্বাস ফেলার সুযোগ তৈরি হয়। আর এই সুযোগটা আসে কারণ জীবনের পুরনো সমীকরণগুলো তখন অনেকটাই বদলে গেছে। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, স্বামীও মধ্যবয়সী, কিছুটা উদাসীন, সংসারের চাপও আগের চেয়ে অনেক কম। আর এই সব কিছুর ফলে হঠাৎ করে পাওয়া যায় অফুরন্ত ব্যক্তিগত সময়, আর শরীরেও যেন নতুন করে শক্তি ফিরে আসে। আর ঠিক এই মুহূর্তেই গল্পের সবচেয়ে জটিল আর মনস্তাত্ত্বিক অংশটা শুরু হয়। এই যে একটা পরিবর্তন, এর পেছনে কাজ করে একটাই তীব্র ইচ্ছে, যে কোনো মূল্যে হারিয়ে যাওয়া কৈশোরটাকে একবার ফিরে পাওয়ার চেষ্টা। সেই যে কৈশোরটা হারিয়ে গেছে, সেই যৌবনটা যে উপভোগ করা হয়নি, সেটাই যেন পেছন থেকে ফিসফিস করে ডাকে। জীবনে যা যা পাওয়া হয়নি, যা কিছু অপূর্ণ রয়ে গেছে, সেগুলোর একটা হিসেব মেলানোর তীব্র ইচ্ছা ভেতর থেকে তাড়া করে। এটা অনেকটা নিজের অতীতের সাথে একটা বোঝাপড়া করার মতো। কিন্তু এই তীব্র ইচ্ছাটাও তো হুট করে বাস্তবে রূপ নেয় না। এর জন্য ৩টা শর্ত মিলে যেতে হয়। প্রথমত, পর্যাপ্ত নিরাপত্তা খুঁজে পাওয়া। দ্বিতীয়ত, ব্যাপারটা গোপন রাখার মতো পরিস্থিতি তৈরি হওয়া। আর সবশেষে, বিশ্বাস করার মতো একজন মানুষের সাথে পরিচয় হওয়া। যখনই এই ৩টা জিনিস একসাথে মিলে যায়, তখনই ভেতরে জমে থাকা সেই অপূর্ণতার বিস্ফোরণটা ঘটে। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে ঘটনাটা ঘটল, এটাকে কি আমরা শুধু একটা প্রতিশোধ হিসেবে দেখব, নাকি এটা তার থেকেও অনেক গভীর কিছু? নিজের হারিয়ে যাওয়া আমিটাকে, নিজের সত্তাটাকে আবার জোড়া লাগানোর একটা মরিয়া চেষ্টা। আর এই পুরো বিশ্লেষণটা আমাদের সমাজের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। একজন মানুষের এই দীর্ঘ মনস্তাত্ত্বিক যাত্রার পিছনে বাল্যবিবাহের মতো একটা সামাজিক প্রথার দায়টা কি আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারি?
প্রশ্নটা ভাবনার।